নমস্কার বন্ধুরা, নিশিরাগ গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সম্রাট সিরাজদৌল্লা, যার জীবনকাল ছিল 1733 থেকে 1757 এবং যার শাসনকালের পরেই বাংলার মাটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব শুরু হয়। সম্রাট সিরাজদৌল্লার বহু দুর্মূল্য সামগ্রীর মধ্যে ছিল একটি অভিনব পানপাত্র, জানিয়ে আজকের নিশিরাগ গল্পের আড্ডায় রহস্যের জাল বুনেছেন সুলেখিকা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, যেখানে রয়েছে চুরি, খুন, ধাঁধার মারপ্যাচ এবং পুরনো কিছু কলঙ্কময় ইতিহাস। আর এই রহস্যের সমাধানে যাকে বলে কোমর বেঁধে মাঠে নেমেছে দিঠি আর অয়ন। ওরা কি পারবে এই রহস্যের সমাধান করতে? গল্পটা শুনে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না, আর লাইক অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব তো করবেই, এটুকু আশা রাখতেই পারি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিশিরাগ গল্পের আড্ডার আজকে বিশেষ নিবেদন, সুলেখিকা দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের কলমে টান টান রহস্যে পরিপূর্ণ গল্প সিরাজের পানপাত্র। দুই বাংলার সাহিত্য সম্মেলন উপলক্ষে এপার বাংলা ওপার বাংলার বিশিষ্ট সব লেখক ও কবিদের সাথে দিঠির ভালোই কাটল দুদিন। অনুষ্ঠান শেষে লেখক অচিন্ত সেন দিঠিকে পরের দিন সন্ধ্যায় ওনার উত্তরপাড়ার বাড়িতে একটি সাহিত্য সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন। দিঠির লেখা বই গতবার শ্রেষ্ঠ নবাগতা লেখিকার পুরস্কার পাওয়ার পর সাহিত্য জগতে ওর বেশ নামডাক হয়েছে। অচিন্ত বাবুর সাথে দিঠির লেখালেখির জগতে এসেই পরিচয়। ওনার সাথে এমন একটা সম্মেলনে প্রথম আলাপ হয়েছিল। অয়ন একটা বড় অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত কয়েকদিন ধরে, বলেছিল চলে যেতে, রাতে নিয়ে আসবে। পরের দিন সন্ধেটা দিঠির ভালোই কাটল, বেশ ঘরোয়া আড্ডা। দিঠির মতো নতুন লেখকরাও ছিলেন দুজন। এছাড়া 4 জন লেখকের মধ্যে 2 জন ওপার বাংলার নামকরা সাহিত্যিক। উঠতি লেখিকা ছিলেন আরও একজন, সবিতাদি। দোতলার লাইব্রেরিতে আড্ডাটা বসেছিল। সবাই নিজেদের কিছু কিছু লেখা পাঠ করছিলেন, সেসব নিয়ে আলোচনাও হচ্ছিল। দিঠির একটা লেখার উপরও কথাবার্তা চলল বেশ কিছুক্ষণ। ঢাকা থেকে এসেছিলেন লেখক শামীম রেজাউল করিম আর গোলাম আহমেদ। শামীম ভাইয়ের বাবার বন্ধু ছিলেন সাহিত্যিক বরুণ চৌধুরী, যিনি কয়েক বছর আগে মারা গেছিলেন। বাবার ডায়েরি পড়ে এই বরুণবাবুর সম্পর্কে এমন কিছু তথ্য জেনেছিল শামীম ভাই, জানিয়ে সেই পটভূমিকায় উনি পরের উপন্যাসটা লিখছিলেন। ওনার বাবা আব্দুল করিমও কবি ছিলেন। ওনার তখনকার বন্ধু ছিলেন অচিন্ত সেন এবং মিলন মণ্ডল, প্রকাশক জয়ন্ত শিকদার। এরা সবাই আজ উপস্থিত। অবশেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো নিচের ডাইনিং রুমে। খাওয়া দাওয়া মিটতেই মুষলধারে বৃষ্টি নামল। তরুণ লেখক দুজন চলে গেলেন। অয়ন নিতে আসবে বলে দিঠি ওয়েট করছিল। নিচের হল ঘরে সবাই এসে বসেছিল। শামীম ভাই অচিন্তবাবুকে বললেন, আচ্ছা কাকুমণি, একবার জিনিসটা সবাইকে দেখাবেন, আমি ওটা দেখিনি। হ্যাঁ, আমিও গল্পটা শুনেছি। আজকে কি দেখতে পাবো? নিশ্চয়ই দেখাবো, আমি আনছি। দিঠি অবাক হয়ে তাকিয়ে শুনছিল, কি নিয়ে আলোচনা বোঝার চেষ্টা করছিল। ভদ্রলোক উঠে উপরে গেলেন। সবিতাদি বললেন, পানপাত্র? সেই, আচ্ছা ওটা কি সত্যি সিরাজের ছিল নাকি? এমন একটা কথা শুনেছিলাম বোধহয় অনেকদিন আগে। আমি আগেও দেখেছি। সিরাজের কিনা জানি না, তবে জিনিসটা নবাবের আমলের এবং দামি একটুখানি জানি। একটু পরেই একটা কাঠের কারুকার্য করা বাক্স হাতে নেমে এলেন উনি। বাক্সটা খুলতেই নীল ভেলভেটের খাঁজে একটা চ্যাপ্টার উপর রত্নখচিত 4 কোণা পানপাত্র বেরিয়ে এলো। পাত্রটির গায়ে অপূর্ব কারুকার্য, জিনিসটা বেশ পুরনো বোঝাই যাচ্ছে। রূপার জৌলুস কমলেও রত্নগুলো থেকে যেন আলো ঠিকরে বার হচ্ছিল। সবাই অবাক হয়ে দেখছিল পাত্রটা। গলার কাছে ছিপিটা সোনার, একটা বড় নীলা রয়েছে পেটের কাছটায়। আগেকার দিনে রাজা মহারাজারা নিজেদের জোব্বার পকেটে এমন পাত্রেই সুরা রাখতেন। সবাই যখন অবাক হয়ে ঘুরিয়ে ফিরিয়ে পাত্রটা দেখছেন, অচিন্তবাবু বললেন, এটা বাংলার শেষ স্বাধীন নবাবের সুরা পাত্র। আমি এটা সংগ্রহ করেছিলাম আমার এক বন্ধুর থেকে। বরুণ সাহায্য করেছিল খুব সেই সময়।
সেই বন্ধু এটা বিক্রি করতে বাধ্য হয়েছিল। সিরাজের মারাত্মক মদের নেশা ছিল, সেটা তো সবাই জানো। নানান রকম পান পাত্রে নেশা করতেন নবাব। এই পাত্রটা নাকি শেষ সময় পর্যন্ত তার কাছে ছিল। শুধু জুতো নয়, এই পান পাত্র তাকে ধরিয়ে দিতে সাহায্য করেছিল। বহু হাত ঘুরে এটা আমার কাছে এসছে। দিঠি পানপাত্রটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। ওর অ্যান্টিক ভ্যালু সম্পর্কে কোনো ধারণাই নেই, শুধু বহুমূল্য রত্নর জন্যই যে এটার প্রচুর দাম সেটা আশা করাই যায়। সবাই মোবাইলে ফটো তুলছিল। দিঠি অচিন্ত্যবাবুকে জিজ্ঞাসা করল, আচ্ছা, এটা কি বাড়িতেই থাকে? বাড়িতে রাখা কি এটা সেফ? আমার বাড়ি ব্যাংকের লকারের থেকে বেশি সেফ। আমার দুটো পোষা জার্মান শেফার্ড দোতলা পাহারা দেয়। ওদের চোখ ফাঁকি দিয়ে যদি কেউ আমার ঘরে ঢুকেও পড়ে, সিন্দুক খুঁজে পাবে না, আর যদি খুঁজেও পায় খুলতে পারবে না। আমি ছাড়া কেউই ডিজিটাল লক খুলতে পারবে না। একটু পরেই তিনি ওটা রেখে আসতে গেলেন। মিলনবাবু খানিকটা আক্ষেপের সুরেই বললেন, কার জিনিস কার হাতে, এটা আজ কোথায় থাকার কথা? শুনেছিলাম সোজা পথে ওনার হাতে আসেনি। এরপরও নানা রকম গল্প হচ্ছিল। বরুণ চৌধুরীকে নিয়ে আলোচনাও হচ্ছিল। হঠাৎ করে শামীম ভাই বললেন, আপনারা সকলেই বরুণ কাকাকে চিনতেন। মিলন কাকু, বরুণ কাকা আর আমার আব্বু। আদি বাড়ি ছিল মুর্শিদাবাদ লাগোয়া বাংলাদেশে। পরে 1971-এ মিলন কাকু ও বরুণ কাকারা এদেশে মানে কলকাতায় চলে আসেন। লেখাসূত্রে যোগাযোগ থেকেই গেছিল। বরুণ কাকার জীবনে কোনো মহিলার ব্যাপারে কেউ কিছু জানেন? উনি কি বিয়ে করেছিলেন? মৃত্যুটা কি আত্মহত্যাই ছিল? এমন একটা কথা শুনে সবাই খানিকটা অবাকই হলো। অচিন্ত্যবাবু বললেন, বরুণের সাথে আমাদের খুব ভালো আলাপ ছিল। ও হঠাৎ চলে গেল, বিয়েও করেনি। পরিবারে তেমন কেউ নেই। মিলন, তুমি কিছু জানো এ ব্যাপারে? তোমরা তো ছোটবেলার বন্ধু মনে হয়। এতদিন পর ওসব খোঁড়াখুঁড়ির কি দরকার বুঝতে পারছি না। মিলন বাবুর গলায় বিরক্তি ঝরে পড়ল। পরিস্থিতি একটু গম্ভীর হয়ে যায়। এদিকে বাইরে বৃষ্টি পড়েই চলেছে। সবিতাদি বললেন, ওনাকে হত্যা করেছিল ওনারই পরিচিত কেউ, কিন্তু অজ্ঞাত কারণে তার কোনো আর তদন্তই হয়নি, এটাই তো শুনেছিলাম। আমিও আব্বুর ডায়েরিতে এমন কিছু পেয়েছি, সেই ব্যাপারেই খোঁজখবর করছি আর কি। পানপাত্রটা সম্পর্কে উনি একমাত্রই সব জানতেন, হয়তো তাই ওনাকে চলে যেতে হয়েছিল। আমি পানপাত্রটা সম্পর্কে আরও খবর জোগাড় করেছিলাম। বাংলাদেশ থেকে চুরি গেছিল মনে হয়। সবিতাদির উবের ক্যাবটা চলে এসেছিল। উনি বিদায় নিয়ে চলে গেলেন। উনি চলে যেতেই জয়ন্তবাবু আর মিলনবাবুকে অচিন্ত্যবাবু বললেন, এত রাতেই বৃষ্টিতে আর তোমাদের ফেরা হবে না আজ। নিচের ঘরে আহমেদ আর শামীমরা থাকছে, তোমরাও আজ আমার বাড়ি থেকে যাও। আকাশের পরিস্থিতি দেখে ওনারাও রাজি হয়ে গেলেন। জয়ন্তবাবু বললেন, এই তোমার কুকুরগুলো একটু বেঁধে রাখো না ভাই। এমন সময় দিঠির মোবাইলটা বেজে উঠল। অয়ন এসে গেছে। দ্বিতীয় সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। আহমেদ ভাইয়ের ভোরের ফ্লাইট, তাই রাত থাকতেই বার হবেন বলে উনিও ঘরে চলে গেলেন। পরের দিন সকালে চা নিয়ে বসে দিঠি অয়নকে ওই পানপাত্রের গল্প করছিল। মোবাইলে ফটো দেখাচ্ছিল। তখনই অয়নের ফোনে ওর অফিসের থেকে একটা ফোন আসে। জার্নালিস্টদের এটাই মুশকিল, যখন তখন অফিসের ডাক। দিঠি বিরক্ত হয়ে উঠে পড়ে। অয়নের একতরফা কথায় বুঝতে পারে যে কিছু একটা ঘটেছে, কিন্তু বিস্ময় তখনও বাকি ছিল। ফোনটা রেখে 10 সেকেন্ড অয়ন চুপ করে বসেছিল। তারপর দিঠিকে উদ্দেশ্য করে বলল, পানপাত্র তো খেল দেখাতে শুরু করেছে। তোমার অচিন্ত্যবাবু আর নেই। নিজের ঘরে ঘুমের ভেতরে উনি শেষ। আমায় এখন একবার যেতে হবে। দিঠির মনের ভেতরটা যেন কেঁপে ওঠে। মাত্র কয়েক ঘন্টা আগেও ভদ্রলোক কত গল্প করলেন। পুরো সুস্থ লোকটার হঠাৎ এমন কি হলো? তবে কি ওই পানপাত্র বিপদ ডেকে আনলো না? দ্বিতীয় চটজলদি রেডি হয়ে নিল বেরোবে বলে। আর কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল উত্তর পাড়ায় অচিন্ত্যবাবুর বাড়ির সামনে। কাল মাঝরাতে দিঠিরা বেরিয়ে যাওয়ার সময় বৃষ্টি একটু ধরেছিল। ভোর থেকে আবার শুরু হয়েছে। এখানে ওখানে জল জমে রয়েছে। পুরনো দিনের বড় বাড়ি ছিল অচিন্ত সেনের। বিশাল বড়লোক দেখলেই বোঝা যায়। বিশাল লাল রঙের দোতলা বাড়ি। বাগান পেরিয়ে সামনে বড় লোহার গেট।
দারোয়ান অয়নের গাড়িতে প্রেসের স্টিকার দেখেই হয়তো দরজা খুলে দিয়েছিল। আরও দুটো ভ্যান আর বাইকও দাঁড়িয়ে রয়েছে। দুটো পুলিশের জিপও চলে এসেছে ইতিমধ্যেই। অয়ন আর দিঠি ড্রয়িং রুমে ঢুকতেই মিলনবাবু, শামীম ভাই আর জয়ন্তবাবুকে দেখতে পেল। একধারে রয়েছেন পুলিশের দুই অফিসার মিস্টার পাইন আর গদাধর দত্ত বসা। অয়ন আর দিঠি দুজনের সাথেই পূর্ব পরিচিত। এছাড়া কয়েকজন টিভির লোক আর রিপোর্টারও চোখে পড়ল। অয়নদের দেখে জয়ন্ত আর মিলনবাবু এগিয়ে এলেন। কাল রাতের বৃষ্টিতে মিলনবাবু আর জয়ন্তবাবু ফিরতে পারেননি। আহমেদ আর শামীমের এখানেই রাতে থাকার কথা ছিল। শামীমরা ছিলেন নিচের গেস্ট রুমে। জয়ন্ত আর মিলনবাবু উপরে অচিন্তবাবুর পাশের ঘরেই ছিলেন। রাত প্রায় 1টার সময় সবাই শুতে গেছিলেন কালকে। মিলনবাবু আর জয়ন্তবাবু নাকি শুয়েই ঘুমিয়ে পড়েছিলেন। সকাল 6:30টায় ওঠেন জয়ন্তবাবু। মিলনবাবু তখনও নাক ডাকছেন। বারান্দায় এসে জয়ন্তবাবু কিছুক্ষণ বসেন। বাড়িটা গাছপালায় ঘেরা, তাই নানা রকম পাখির আওয়াজ আসছিল। খোলা জালনা দিয়ে অচিন্তবাবুর বেডরুমটাও দেখা যাচ্ছিল। হঠাৎ জয়ন্তবাবুর মনে হয় অচিন্তবাবুর শুয়ে থাকাটা ঠিক নর্মাল নয়। কেমন যেন একটা বেঁকে চুড়ে শুয়ে আছেন উনি। মুখের পাশ দিয়ে গ্যাজলা শুকিয়ে আছে। সাথে সাথে উনি মিলনবাবুকে ডাকেন। দুজনে মিলে ভেজানো দরজা খুলে ঘরে ঢোকেন। ততক্ষণে শরীর ঠান্ডা আর শক্ত হয়ে গেছে। কাজের লোকেরা ডাক্তারকে খবর দিতেই পারিবারিক ডাক্তার এসে বলেন বিষক্রিয়ায় মৃত্যু। তবে কি বিষ সেটা বোঝা যাচ্ছে না। কুকুরের ডাক অনেকক্ষণ থেকেই শোনা যাচ্ছিল। কাজের লোক হরিকাকা উনি বললেন যে রাতেই নাকি কুকুর দুটোকে বেঁধে রাখতে বলেছিলেন অচিন্তবাবু। বাড়িতে অতিথি রয়েছে, ওরা যাতে খুবই হিংস্র, তাই জন্য। অয়ন আর দিঠি দুজন পুলিশ অফিসারের সাথে কথা বলে উপরে গেল। ফরেন্সিকের লোকজন ততক্ষণে কাজ শুরু করেছে। ভিতরে ঢুকতে দেয়নি ওদের। দরজার বাইরে থেকেই যতটুকু দেখা যায় ওরা দেখল শামীম দাঁড়িয়েছিল বারান্দায়। দিঠিকে দেখে বলল, কি হয়ে গেল? আমরা সবাই এখানেই ছিলাম, অথচ। আমি চলে যাওয়ার পর ঠিক কি কি হয়েছিল? হ্যাঁ, তারপরেই তো সভা ভঙ্গ হয়। আসলে আমার বরুণবাবুকে নিয়ে লেখালেখি, হ্যাঁ, ওনাদের কারো পছন্দ ছিল না। আমি নিচের ঘরে চলে যাই আহমেদদার সঙ্গে। ওনারা ওপরে চলে আসেন। আহমেদদার ভোরের ফ্লাইট ছিল, 4:30টায় গাড়ি বলা ছিল। রাত থাকতেই বেরিয়ে যান উনি। দিঠি খানিকটা চমকেই উঠল। তাড়াতাড়ি বসাক আর পাইন্দাকে গিয়ে বলল, অচিন্ত বাবুর কাছে একটা অ্যান্টিক ঐতিহাসিক জিনিস ছিল, যেটা উনি কাল রাতেই আমাদের দেখিয়েছিলেন। আমার চিন্তা হচ্ছে সেটার জন্য উনি খুন হয়নি তো। ওটা ওনার ঘরের কোনো একটা গুপ্ত সিন্ধুকে ছিল। প্লিজ প্লিজ একটু দেখুন। আর একজন গেস্ট ভোর 4:30টায় বেরিয়ে গেছেন। একবার এয়ারপোর্টে খোঁজ নিন। ওনার 8টার ফ্লাইটটা হয়তো টেক অফ হয়ে গেছে। পাইন আর বসাক একে অপরের দিকে তাকালো। অয়না দিঠির সাথে দুজনেরই পরিচয় রয়েছে। পাইন এয়ারপোর্টে ফোন লাগালো। বসাক ওই দোতলার ঘরে গিয়ে ঢুকলো আবার। সারা ঘরে সিন্ধুকের খোঁজ চলছে। পুরনো কাজের লোকেদেরও ডাকা হলো। লফট, বাথরুম, লাইব্রেরি, বুক সেলফ সব খোঁজা হলো, কিন্তু কোথাও কোনো সিন্ধুক নেই। বইয়ের আলমারিগুলোয় দামি ডিজিটাল লক বসানো। স্টিলের জামাকাপড়ের আলমারিতেও কিচ্ছু পাওয়া গেল না। বক্স কাটের ভেতর থেকে রিডিং টেবিল ছাড়া কোথাও কিচ্ছু নেই। দিঠি ভাবে, জিনিসটা কি উড়ে গেল তাহলে? থাকলে কোথায় আছে? অন্য ঘরগুলো তন্ন তন্ন করে খোঁজা হলো। সবার ব্যাগও চেক করা হলো। অবশ্যই সবাই সহযোগিতা করেছিল, কিন্তু কোথাও কিচ্ছু নেই। হরিকাকা লোকটি বহু পুরনো, উনিও সিন্ধুকের খবর দিতে পারলেন না। ওনার বড় ছেলে বিদেশে আর ছোট ছেলে এই বাড়িতেই থাকে। মেয়ে নাকি জামশেদপুর থেকে রওনা দিয়েছে খবর পেয়ে। ছোট ছেলে অনন্ত একটা মিউজিক ব্যান্ড চালায়। বাবার সাথে সম্পর্ক ভালো নয়। সে ভোরে ফিরেছে প্রোগ্রাম করে। সিন্ধুকের কথা যথারীতি কিছুই বলতে পারল না। বাবার মৃত্যুতে ঘাবড়ে গেছে, তবে দুঃখ পায়নি। দিঠি ওর সাথে কথা বলে হতাশ হলো। বাবা ছেলের মধ্যে যোগাযোগ কম ছিল বোঝাই যায়। দিঠি মন দিয়ে চিন্তা করছিল, এক খাবার সবাই খেয়েছিল রাতে, তাহলে ভদ্রলোক তো আলাদা করে কিছুই খাননি। রাতে প্রেশারের আর সুগারের ওষুধ খেতেন। হরিকাকা সেটা আগেই বলেছিল। দিঠি টেবিলের ওষুধগুলো ভালো করে দেখতে গিয়ে দেখে টেবিলে কালচে গুঁড়ো জাতীয় কিছু পড়ে রয়েছে। হরিকাকা বলে, বাবু সুগারের জন্য রোজ রাত্রে মেথি আর গোলমরিচের গুঁড়ো খেতেন। পাশেই একটা প্লাস্টিকে সাদা মশলার কৌটোয় রাখা ছিল সেই গুঁড়ো।
সাথে সাথে দিঠি বসাককে বলল যে কৌটোটা ফরেন্সিকে পাঠাতে। ঠিক কতদিন ধরে এই গুঁড়োটা উনি খেতেন? তা 4 বছর হবে। রোজ রাতে আর সকালে খেতেন ওটা। আমি গুঁড়ো করে রাখতাম। লাস্ট কবে করেছিলে গুঁড়োটা? দিঠি আবার জিজ্ঞেস করে। কৌটোটায় অর্ধেকের বেশি গুঁড়ো রয়েছে তখনও। হবে 5-7 দিন আগে, অত তো মনে নেই। মাসে 2টো কৌটো লাগতো। এটা প্রথম কৌটো, কিন্তু কৌটোটা একবার দেখি। বসাক রুমাল দিয়ে আলতো করে ধরেছিল। হরি ধরতে যেতেই বলল, এই সাবধান সাবধান, হাতের ছাপ থাকতে পারে। এটা বাবুর কৌটো না। সেটি এমন দেখতে হলেও পুরনো, আর ঢাকনাটার পেঁচ কেটে গিয়েছিল। এটা তো একেবারে নতুন আর চকচকে। এইটা ওনারটা নয়। দিঠি, অয়ন আর ইন্সপেক্টর বসাক একে অন্যের দিকে তাকায়। হরিকে বলে এসব কথা বাইরের কাউকে না বলতে। দিঠি মনে মনে ভাবছিল কাল কে কে এই ঘরে ঢুকেছিল। অচিন্ত বাবুর খবরটা পেয়ে ওনার প্রকাশক শুভান্নধাইরা আসতে শুরু করেছিল। নিকট আত্মীয়রাও আসছিল। বডি পোস্টমর্টেমের পর ওনারা পিস হেভেনে রাখবে কিনা সে নিয়ে জল্পনাও চলছে। এরই মধ্যে হাজির মেয়ে আর জামাই, তবে এবারেও কোনো কান্নাকাটি নেই। দিঠি আস্তে আস্তে লাইব্রেরিতে এসে বসল। বেডরুম থেকে বার হলেই বাথরুম, আর তার পাশেই লাইব্রেরি। উল্টো দিকের ঘরে মিলনবাবুরা ছিলেন। বারান্দায় 2টো ঘর দিয়েই যাওয়া যায়। দিঠির মাথায় তখন একটাই চিন্তা, এই ঘরে কাল খুনি ছিল, অর্থাৎ দিঠি তার সাথে কথাও বলেছে, কিন্তু মুখোশের আড়ালে কার মুখ? জিনিসটাই বা কোথায় গেল? সিন্দুকটাই বা কোথায়? অনেকেই উঠে বারান্দায় বা বাথরুমে গেছিল। দিঠি নিজেও বেডরুমের সাথে বাথরুমটাতেই গেছিল ডিনারের আগে। অনেকেই সুযোগ পেয়েছে কৌটোটা বদলানোর। এইসব 7-5 ভাবতে ভাবতে টেবিলের খাতা বইগুলো ঘাঁটছিল দিঠি। হঠাৎ অচিন্তবাবুর ডায়েরিটা চোখে পড়ল। অন্যের ডায়েরি এভাবে পড়া উচিত নয় দিঠি জানে, কিন্তু মানুষটাই যখন এভাবে চলে গেল আর ওনার মূল্যবান একটা জিনিস যখন পাওয়া যাচ্ছে না, দিঠি ডায়েরিটা খুলে বসল। রোজ নয়, তবে মাঝে মাঝেই লিখতেন উনি। বেশ কিছুটা অগোছালো কথা পড়তে পড়তেই দিঠির চোখ একটা জায়গায় আটকে গেল। দিন 15 আগের একটা লেখা। শামীম আসছে ওর এক বন্ধু লেখককে নিয়ে। ও কেন আসছে? পানপাত্রটা দেখতে চাইছে কেন? এরপর 3 দিন পর লিখেছিলেন, পাপ চাপা থাকে না, জয়ন্তটাও কি একই দলে? এছাড়া আরও হাবিজাবি কথা। শেষ পাতায় লেখা ছিল একটা কোডের টেক্সট, তবে লেখাটায় কোনো ডেট নেই, মনে হয় পুরনো লেখা। বইয়ের মধ্যে জ্ঞান, মূল্যবান লেখাও চুরি যায়। যদি বই করে রাখি তবে আর নেই ভয়। আরেকটা হিজিবিজি কাটাকুটি, মনে হয় সিন্দুক কথাটা লিখে কেটে দিয়েছেন। কাটাকুটিটাকেও সিন্দুকের মতো করে কেটেছেন। হঠাৎ দিঠির মনে হয় এই লাইব্রেরিতেই সিন্দুকটা লুকোনো আছে। যদিও পুলিশ তন্ন তন্ন করে খুঁজেও কিচ্ছু পায়নি। কয়েকটা আলমারিতে ডিজিটাল লক খুলতে পারেনি পুলিশ। কোম্পানির লোক আসবে আজকেই লক খুলতে। দিঠি পুরনো ডায়েরি খুঁজছিল, যদি পুরনো ডায়েরি পড়ে কিছু জানা যায় সেই আশায়। একটা বন্ধ আলমারিতে পুরনো কয়েকটা ডায়েরি ছিল, মোট 5টা। রোজ নয়, তবে বিশেষ বিশেষ ঘটনা ভদ্রলোক লিখে রাখতেন মনে হয়। দিঠি বেশ কয়েকটা খুলে দেখল। ডায়েরিগুলো সময় নিয়ে মন দিয়ে পড়তে হবে। চুপচাপ ব্যাগে ভরে দিঠি উঠে আসে বাইরে। অয়ন নিজের কাজ নিয়ে ব্যস্ত, সবার বয়ান নেওয়া হচ্ছে। শামীম ভাই নিচের বারান্দায় বসেছিল। দিঠি গিয়ে ওর থেকে কিছু জানতে চেষ্টা করে, বলে, আচ্ছা, এই পানপাত্রটা উনি কিভাবে পেয়েছিলেন আপনি কিছু জানেন? আব্বুর মুখেই শুনেছিলাম, রাইটের সময় জমি জমা হারিয়ে অনেকেই খুব গরিব হয়ে যায়। সে সময় কেউ এটা খুব গোপনে বিক্রি করেছিল হয়তো। পারিবারিক জিনিস, অনেক ওয়ারিশ, তাই হয়তো গোপনীয়তা। বরুণ কাকা বাবাকে এটার কথা বলেছিল। বরুণবাবুর মৃত্যুটা নিয়ে কাল আপনি কিছু বলছিলেন। উনি এদেশে এসে প্রথম জীবনে খুব কষ্ট করেছেন। বড় সংসার, অনেক ভাই বোন, বোনেদের বিয়ে, ভাইদের পড়াশোনা, এইসব করতে গিয়ে লেখালেখি কমে গেছিল। কয়েক বছর আগে হবে, হঠাৎ ঘুমের ভেতর মারা যান। মৃত্যু নিয়েও বিতর্ক ছিল প্রচুর, অস্বাভাবিক মৃত্যু। আপনার কি মনে হয়? এইসব ব্যাপারে তথ্য সংগ্রহ করতেই এইবারে আসা, কাজটা আটকে গেল। তবে বরুণ কাকাই এই পানপাত্রের খবরটা প্রথম সবাইকে বলেছিল। আব্বু ওটা কিনতে আগ্রহী ছিল, তবে অচিন্ত কাকুমণি কোনোভাবে জিনিসটা আগেই কিনে নেয়।
জয়ন্তবাবু এসে ইতিমধ্যে ওদের সাথে যোগ দিলেন, বললেন, হ্যাঁ, জিনিসটা তাহলে চুরি হয়ে গেল। এখন আমরা বাড়ি ফিরবো কখন বলুন তো? ভদ্রলোকের গলায় স্পষ্ট বিরক্তি। কেউ উত্তর দেয় না। মেয়ে জামাই সবার সাথেই কথা বলছিল, তবে মেয়েও সিন্দুকের কথা জানত না। পানপাত্রর খবর ছেলে মেয়ে কেউই জানত না। সন্তানদের সাথে ওনার যে একটা দূরত্ব ছিল সেটা বোঝাই যায়। ওনার স্ত্রী মারা গেছিলেন বহুদিন আগে, সন্তানরা হোস্টেলে মানুষ হয়েছিল। সব কাজ শেষ করে বডি চালান করে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল। লক খুলিও সিন্ধুকে কিচ্ছু পাওয়া যায়নি। গোলাম আহমেদ ঢাকা চলে গেছিলেন, ওনাকে সন্দেহ করা হচ্ছিল, কিন্তু শামীম ভাই বলেছিলেন রাতের বাকিটুকু ওনারা গল্প করেই কাটিয়েছিলেন, উনি ঘরের বাইরেও যাননি। অবশ্য মাঝে শামীম ভাই বাথরুমে গেছিলেন কয়েক মিনিটের জন্য ফ্রেশ হতে। অয়ন আর দিঠি রাতে খাওয়া দাওয়ার পর মুখোমুখি বসেছিল কেসটা নিয়ে আলোচনায়। অয়ন বলছিল, মানুষটাকে খুন করা হয়েছে প্ল্যান করে। ওই বাড়িতে রাতে যারা গিয়েছিল তাদের মধ্যেই কেউ বিষটা দিয়েছিল। তার মানে খুন করাটাই ছিল উদ্দেশ্য। চুরিটা হয়েছে কিনা এখনো শিওর না আমরা। জিনিসটা যে বাড়িতেই ছিল সেটা তোমরাই বলছো। রাতেই উনি দেখিয়েছিলেন সবাইকে, অথচ সিন্দুকটাই হাওয়া। আমি ওনার কয়েকটা ডায়েরি পেয়েছি। জয়ন্তবাবুর কাছে উনি কিন্তু প্রচুর টাকা পেতেন, ধার দিয়েছিলেন। মিলনবাবুকে একদমই পছন্দ করতেন না, আর শামীম যে পানপাত্রের খোঁজ করবে এটা উনি জানতেন। ছোট ছেলেকেও না খুব একটা পছন্দ করতেন না। আসলে লোকটার একটু অহংকার ছিল, বুঝলে অয়ন? এসব লোকের কিন্তু প্রচুর শত্রু থাকে। তা চুরির ডায়েরিগুলো কি দেখতে পারি? বর্ষাকার পাইন্দা যদি জানতে পারে তোমার চুরির কথা। চুরিটা করালাম বলেই কিনা এত কিছু জানলাম। আজকে আর একটা ডায়েরি ধরব, যদি কোনোভাবে বরুণবাবুর মৃত্যু রহস্য উদ্ঘাটন হয়। দিঠি 3টে ডায়েরি টেবিলে রাখে আর 2টো নিয়ে বেডরুমে চলে যায়। পরের দিন সকালবেলা দিঠির উঠতে দেরি হয়েছিল, অনেক রাত পর্যন্ত পড়ছিল ওগুলো। শামীম ভাই ইতিমধ্যেই হোটেলে চলে গেছিল। পুলিশ ওকে আপাতত বাড়ি ফিরতে দেবে না, প্রয়োজনে আহমেদকেও আবার ডেকে পাঠাবে ঢাকা থেকে। অবশ্য তাতে ঝামেলাও রয়েছে অনেক। অয়ন চিন্তিত মুখে বেশ কিছু ফোন করছিল, হঠাৎ উঠে পড়ল। ওর এক বন্ধু আছে যে কিউরিও আর অ্যান্টিক জিনিস বিক্রি করে। পানপাত্রর ফটোটা নিজের ফোনে নিয়ে বেরিয়ে গেল অয়ন। দিঠি অয়ন বেরিয়ে যাওয়ার পর আবার ডায়েরি নিয়ে বসে। অচিন্তবাবু লোকটার জীবন সাদা কালোয় মোড়া ছিল বলা যায়। হেয়ালি করে লিখতে পছন্দ করতেন। ওনার লেখা উপন্যাস বা বই পড়ে ওনাকে সেভাবে চেনা যায় না, নিপাট ভালো মানুষই মনে হয়। দিঠি যত পড়ছিল অবাক হচ্ছিল। সন্ধ্যায় অয়ন ফিরে দেখে যে দিঠির ঘর অন্ধকার, বসে রয়েছে। আলো জ্বালতেই দিঠির সম্বিত ফেরে। অয়ন ফ্রেশ হয়ে এসে বসতেই দিঠি কিচেনে চা বানালো। দিঠির একটা নোটবুক আর অচিন্তবাবুর ডায়েরিগুলো সব ছড়িয়ে রয়েছে টেবিলে। ওর নোটবইয়ের খোলা পাতায় প্রচুর প্রশ্ন। অয়ন নোটবইটা তুলে দেখতে থাকে, পাত্রটা আসলে কার ছিল। অনেক পড়াশোনা করেছো সারাদিন, আমি অনেক ঘুরেছি। এবার তোমায় খবরগুলো বলি, শোনো। জয়ন্তবাবুর ব্যবসা ভালো চলছিল না বহুদিন। বাজারে প্রচুর দেনা, গলা অবধি ডুবে রয়েছেন। অচিন্তবাবু একমাত্র লোক যে এখনও ধার দিচ্ছিলেন। উনি মারা যাওয়ায় জয়ন্তবাবুর সোনার ডিম দেওয়া হাঁস চলে গেল। এবার বলো, যার বাজারে এত দেনা সে ওনাকে মারবে কি? যদি পানপাত্র হাতে পায় সেটা বিক্রি করে কিছু তো লাভ হতে পারে। অচিন্তবাবুর কাছে যত ধার সেটাও তো আর ফেরত দিতে হবে না। কিন্তু উনি তো প্রায় দেউলিয়া, আর কজনকেই বা মারবেন? ঠিক, ছোট ছেলে চেয়ে টাকা পেত না, বাপ মরায় সম্পত্তি পাবে। যদিও ভাগে কম, উইল করে মেয়েকে যাবতীয় গয়না দিয়ে গেছেন, আর বড় ছেলেকে ব্যাংকের সব টাকা। ছোটর ভাগে বাড়ি আর জমি জায়গা, তা বেচলে ছোটর ভালোই চলে যাবে, কিন্তু ভাগে কম পেল। দিঠির মনে হচ্ছিল জ্বর যেন খুলছে ধীরে ধীরে। পরের দিন মিলনবাবু, শামীম ভাই আর জয়ন্তবাবুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখল। অয়ন থাকতে পারেনি, আরেকটা মন্ত্রীর ডেঙ্গু হয়েছে, তাই কভার করতে ছুটতে হয়েছে। জয়ন্তবাবুর প্রকাশনার অফিসে গিয়ে দিঠি প্রথমে নিজের একটা প্রকাশিত বই নিয়ে আলোচনা শুরু করে। একথা সে কথার পর দিঠি জানতে চাইল, আচ্ছা, অচিন্তবাবু তো হাতে লিখতেন নাকি মেল করতেন লেখা? ইদানিং উনি মেলই করতেন।
লাস্ট 3 বছর থেকে আমরা আর ওই হাতে লেখা পাণ্ডুলিপি নিই না। তার আগের পাণ্ডুলিপিগুলো কোথায়? আপনার কাছে তো থাকার কথা। হ্যাঁ, পুরনোগুলো ফাইলে আছে। কেন বলুন তো? উনি নিজে লিখতেন তো, মানে ওনার হাতের লেখাটা একটু দেখতাম। সব সময় নয়, পয়সাওয়ালা লোক ছিলেন, লিখিয়ে নিতেন, টাইপও নিজে করতেন না। যখন লিখতেন ওর পরিচিত 2টো ছেলে রয়েছে, তাদের দিয়ে টাইপ করিয়ে নিতেন। বড় লোকদের ব্যাপারই আলাদা ম্যাম। উনি বলতেন আর তারা লিখতো, তাই তো? হ্যাঁ মনে হয়। এই কেন বলুন তো? এই একটু জানতে ইচ্ছে হলো আর কি। ঠিক আছে, নমস্কার। দিঠি ব্যাগ কাঁধে বেরিয়ে আসে। কলেজ স্কোয়ারে শামীমের ওয়েট করার কথা। দিঠি দ্রুত বেরিয়ে যায়। শামীমকে গেটের কাছেই দেখতে পেল, একজন বয়স্ক লোকের সঙ্গে কথা বলছিল। দিঠিকে দেখে এগিয়ে এলো, বলল, বরুণ কাকার ছোট ভাই তরুণ চৌধুরী। উনি অবশ্য লেখালেখি করেন না, স্কুলে পড়ান। তোমার তাহলে তথ্য জোগাড় চলছে, তাই তো? ভদ্রলোক বিদায় নিতেই বৃষ্টি নামল আবার। দিঠি আর শামীম কফি হাউসের দিকে এগিয়ে যায়। ব্যালকনির একটা দূর সিটারে মুখোমুখি বসে দিঠি বলে, যদি অসুবিধা না থাকে একটু বলবে নতুন কি জানলে? তেমন কিছু না, উনিও মারা গেছিলেন বিষ প্রয়োগে। তবে আত্মহত্যা ভেবে ফ্যামিলির সবাই ধামাচাপা দিয়েছিল, কারণ ওনার নিজের তো তেমন কেউ ছিল না। আত্মীয়রা ঝামেলা বাড়াতে চায়নি। উনি অবসাদে ভুগছিলেন, আত্মহত্যাই সবাই মেনে নিয়েছিল। আচ্ছা, সেদিন ঠিক কি হয়েছিল? যদিও অনেক পুরনো ঘটনা। একাই থাকতেন একতলায়, দোতলায় ভাই থাকতেন। ভাইয়ের স্ত্রী রান্নাবান্না করে দিয়ে যেত। 2 বন্ধু এসেছিল সন্ধ্যাবেলা, তবে কারা কেউ খেয়াল করেনি। গড়ার আওয়াজ শুনেছিলেন আর 2 জোড়া জুতো দেখেছিলেন। সময়টা শীতকাল, সকালে মৃত অবস্থায় পাওয়া যায় বরুণবাবুকে। বিষ খেয়েছিলেন আর কি। ওনার বোনের বড় পুলিশ, তাই আত্মহত্যা বলেই সহজেই চালানো গেছিল। টানাটানি হলে তরুণবাবুরা জড়িয়ে যেতেন। উফ, তার মানে ওটাও? বরুণবাবু বিয়ে না করলেও ওনার একজন প্রেমিকা ছিলেন বাংলাদেশে। পরে তিনিও ভারতে চলে আসেন। আব্বুর কথায় কথায় ওদের প্রেমের উদাহরণ দিত, কিন্তু এর বেশি কিছু জানি না। এই ব্যাপারেই তরুণবাবুর সঙ্গে কথা বললাম। ওনারাও তেমন খুব কিছু একটা সন্দেহ করতেন, অথচ কেউ এই খবরটা দিতে পারছে না। খোঁজটা পাওয়া খুব দরকার। দিঠি এলোমেলো আরও অনেক কিছু জানতে চাইছিল। যত জানছিল ততই অবাক হচ্ছিল। ডায়েরির হেয়ালিগুলো মিলে যাচ্ছিল একটা একটা করে। ফেরার পথে মিলন বাবুর সাথে দেখা করার কথা শ্যামবাজার মেট্রোর গেটের কাছে। শামীমকে বিদায় জানিয়ে ও যখন ট্রামে উঠল, তখনই ফোনটা বেজে উঠল। অয়নের ফোন। পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে। বিষ পাওয়া গেছিল। ওই গুঁড়োতেও বীজ ছিল। জিনিসটা রেরির বীজ। শুকনো বীজগুলো গুঁড়ো করে মিশিয়ে দিয়েছিল কেউ। অচিন্ত্যবাবু ছাড়া কারোর হাতের ছাপ নেই। নতুন পরিষ্কার বোতল। দিঠি ভাবতে বসে, হরি এতদিনের লোক, ও কেন মেশাবে? ছোট ছেলের সুযোগ সবচেয়ে বেশি ছিল। বাকি সবাই সন্ধ্যায় লাইব্রেরিতে গেছিল, সেখানে সাহিত্য চর্চা হয়েছে। পাশেই ছিল বেডরুম। খাওয়ার পর অবশ্য একতলায়। তারপর আড্ডা বসেছিল একতলায়। রাতে মিলনবাবু আর জয়ন্তবাবু দোতলায় ছিলেন। শামীম আর আহমেদ সবার নজর বাঁচিয়ে উঠতে পারবে না হয়তো। এখন খুনটা প্রতিহিংসায় নাকি চুরির জন্য, এটাই ক্লিয়ার হয়নি। শ্যামবাজার মেট্রো স্টেশনের মুখে দাঁড়িয়েছিলেন মিলনবাবু। একটা নিরিবিলি জায়গা দেখে দাঁড়িয়ে দিঠি বলে, সেই রাতে ঠিক কি হয়েছিল বলুন তো? সেটা তোমায় কেন বলবো? যা বলা পুলিশকে বলেছি। ভদ্রলোক যেন একটু রেগেই উত্তর দিলেন, আসলে আমি একটু এসব নিয়ে চর্চা করি, ওই অনুসন্ধিৎসা বলতে পারেন। টিকটিকির গল্প লিখে 2 পয়সা করছো, নাম হচ্ছে ওতেই খুশি থাকো। হ্যাঁ, এসবের মধ্যে আবার কেন জড়াচ্ছ? দেখুন, আপনার ভালোর জন্যই। কিন্তু আমার ভালো আমি বুঝি, তুমি আমায় বেশি ঘাঁটিও না। তাহলে এলেন কেন? কেন এলাম? তোমায় একটু টাইট দেবো বলে। পুলিশের কাজ পুলিশ করবে। ওনার ছেলে মেয়ে কি তোমায় ডেকেছেন? তাহলে অযথা নাক গলাচ্ছ কেন বলো তো? মিলনবাবু চলে যাচ্ছিলেন। দিঠি বলল, বরুণবাবুর মৃত্যুর সন্ধ্যায় ওনার বাড়িতে আপনারা কি করছিলেন? মনে রাখবেন, এবার কিন্তু ওনার কেসটাও রিওপেন হবে। দিঠি হাওয়ায় একটা ঢিল ছড়ে ঘুরে দাঁড়ান মিলনবাবু। একটু যেন ভয় পেয়েছেন। দিঠি বলল,
তরুণবাবুর সাথে আজ সব কথাই হলো, বাকিটা ভাবছি পুলিশকেই বলবো। প্রমাণ দিতে পারবে কত পুরনো? ঢিলটা মনে হয় জায়গায় পড়েছে, ওষুধ ধরেছে। গলার স্বরটা কেঁপে গেল হালকা। দিঠি জানে কিভাবে কথা বার করতে হয়, বলে, অচিন্ত্যবাবুর লেখালেখির ব্যাপারে কয়েকটা কথা একটু জানার ছিল। আপনি না বললেও আমি খবর পাবো। আর ওই পানপাত্রটা উনি কিভাবে পেয়েছিলেন সেটাও যে আমার খুব জানতে ইচ্ছে করছে। কিন্তু আমি তোমায় সব বলবো কেন? বলবেন, কারণ আপনি নিজেকে বাঁচাতে চান, সবাই সেটা চায়। অচিন্ত্যবাবু ডায়েরি লিখতেন, সেই সব ডায়েরি পুলিশ তুলে নিয়েছে। এবার কিন্তু সব জানা যাবে। আপনি কি নিজেকে বাঁচাতে চান না? মিলনবাবুর চোয়াল ছুড়ে পড়ে, বলেন, আমি কিছু করিনি, বিশ্বাস করো। সত্যি কিছু। বরুণবাবুর প্রেমিকার ব্যাপারে আপনি ঠিক কী কী জানতেন? এর সাথে খুনের কি সম্পর্ক? সম্পর্ক থাকতেই পারে। ওরা গোপনে বিয়ে করেছিল, কিন্তু বরুণকে ওর বাবা মেনে নেবে না বলে সে সময় কাউকে জানায়নি। এরপর রায়েতে বরুণরা এখানে চলে আসে, আর শুনেছিলাম আর কারোর সাথে কোনো রকম যোগাযোগ ছিল না। এর থেকে বেশি আমি কিছু জানি না। আরও কিছুক্ষণ কথা বলে দিঠি ফিরে এলো। বাড়িতে ফিরতে সন্ধে হয়ে গেছিল। রাতে অয়নের সাথে আলোচনায় বসলো। অয়ন বলল, তাহলে তোমার সন্দেহের তালিকায় এখন জয়ন্তবাবু, ছোট ছেলে শামীম, মিলনবাবু আর আহমেদ, এই চারজন। কিন্তু সন্ধ্যায় যদি কেউ মিশিয়েই থাকে, তুমিও তো সুযোগ পেয়েছিলে সন্ধ্যায়, তাই নয় কি? অয়ন, আবার কিন্তু গুলিয়ে দিচ্ছ, ভালো হবে না বলছি। দিঠি অয়নের পিঠে একটা চাপড় মেরে বলে, তা আমি জানবো কি করে উনি এসব চূর্ণ খান ঘুমের আগে? বলেই চুপ করে যায়। খানিকটা অবাক হয়ে তাকায় অয়নের দিকে। কে কে জানতো যে উনি এসব চূর্ণ খান? এইটাই প্রশ্ন। শামীম কি বাংলাদেশ থেকে রেডির বীজ গুঁড়ো করে এনেছিল, না আহমেদ জানতো যে ওরা খুন করেনি? মিলনবাবু, জয়ন্তবাবু, হরি ছেলেমেয়ে জানতো। আর সন্ধ্যায় যারা এসেছিল তাদের মধ্যে খোঁজ নাও কে কে এটা জানতো। চুরিটা আপাতত ভুলে যাও, অপরাধী রাতে নাও থাকতে পারে ওই বাড়িতে, সেটাই বেশি ভালো এলিবাই। তবে মেয়ে করায়নি, ওর মোটিভ নেই। বিশাল বড় লোক ওরা। হরিকে আজকে থানায় তুলে দাওয়াই দিয়েছে, ও করেনি। একমাত্র ও ভালোবাসত মনিবকে। ছেলেটা ভীতু, এত সাহস ওর নেই। তবে এখনই ক্লিন চিট দেওয়া যাবে না। সাধারণত বিষ দিয়ে মারে মহিলারা, তাই ওই যে লেখিকা, তার কথাও ভেবো একবার। দিঠি আবার গোড়া থেকে ভাবতে বসে। সেদিন যে দুজন তরুণ কবি এসেছিল, কমল জানা আর শুভময় সরকার, তারা দিঠির মতো প্রথম গেছিল ওই বাড়িতে। অল্প সময় ছিল, ওদের পক্ষে এসব জানা সম্ভবই নয়। সবিতাদি ওনার পূর্ব পরিচিত, আগেও কয়েকবার গেছেন ওনার বাড়িতে। বেডরুমের টয়লেটে গেছিলেন একবার। তবে মহিলার মোটিভ কি হতে পারে? চুরি তো করেননি, সবাই জানে। সবিতাদির ফেসবুকটা খুলে বসে দিঠি। মহিলা ফেসবুকে টুকটাক লেখেন, নিজের কোনো ইনফরমেশন নেই যদিও, মাত্র কয়েক মাস লেখালেখি শুরু। সব লেখাতেই সমাজের উঁচু স্তরে পুরুষদের প্রতি বিদ্বেষ ঝরে পড়ছে। ওনার নায়িকারা ট্র্যাজিক, নায়করা গরিব, হেরে যাওয়া সব পুরুষ। কেমন যেন একটা দুঃখ। মিলনবাবুকে একটা ফোন করে দিঠি। সবিতাদি ওনাদের সাথে কতদিনের পরিচিত সেটা জানার জন্য। উনিও বললেন মাস 6 হবে। অচিন্ত্যবাবুর পাঠক ছিলেন। সবিতা দেবীর বন্ধু খুব কম, আর তার মধ্যে থেকে লেখক আরও কম। দিঠির যেমন প্রচুর লেখক বন্ধু, পাঠক তো আছেই। সারাটা রাত এসব চিন্তা করেই কাটল। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল দিঠি। উল্টোপাল্টা স্বপ্ন দেখছিল ভোর রাতে। একটা সিন্দুক নিয়ে ছুটছে মিলনবাবু। সবিতাদি ছিনিয়ে নিল। শামীমের গল্প লেখার খাতাটা অচিন্ত্যবাবু কেড়ে নিলেন। সিন্দুকে ভরে ফেললেন গল্প। তারপর সিন্দুকটাকে বইয়ের আলমারিতে রেখে দিলেন। সিন্দুকটাও বই হয়ে গেল। দিঠির লেখা গল্পটা বই হয়ে লাইব্রেরিতে ঢুকে এলো। জয়ন্তবাবুর অ্যাডভান্স করবে বলে দিঠিকে ডাকছে। ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল। আসলে অয়ন ডাকছে। অয়ন কাল রাত পর্যন্ত ডায়েরি পড়েছে। দিঠি অয়নের ফ্রেশ হাসি মুখটা দেখে বুঝল অয়ন অনেকটাই এগিয়েছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে দেখল অয়ন ইতিমধ্যে চা বানিয়ে এনেছে। ওরও নোটপ্যাডে কি যেন লিখছে আর গোল করে মার্ক করছে। তোমার সবিতাদির সম্পর্কে আমি খবর নিয়েছি। একাই থাকতেন, একটা কাজের মহিলাকে নিয়ে। একটা প্রাইভেট স্কুলে পড়াতেন। কোনো অজ্ঞাত কারণে বিয়ে করেননি। বাড়িতে অচিন্ত্যবাবুর লেখা বই মোটে 6টা,
আর বরুণবাবুর লেখা প্রায় সব বই রয়েছে। উনি বরুণবাবুর লেখার বড় ভক্ত, সেটা তোমাদের বলেননি কিন্তু। বসাকদা আগে ইন্টারোগেট করার জন্য গিয়েছিল, সে জানালো। আমি এদিকে ডায়েরি পড়ে আর মিলনবাবুর সাথে কথা বলে যা বুঝেছি, ব্যাপারটা কিন্তু খুব মারাত্মক। অচিন্ত সেন লোকটা খুব উঁচু দরের লেখা কিন্তু লিখতেন না। হ্যাঁ, স্ট্রাগল করছিলেন, ভালো লেখকদের লেখা কিনে নিজের লেখা বলে বইও বার করতেন। নিজে দু একটা লিখেছেন, কিন্তু সেটা চলেনি। সে কটা উপন্যাসের জন্য লোকে ওনাকে চেনে, তার বেশিরভাগটাই কিন্তু বরুণবাবুর লেখা। আসলে বরুণবাবু ছিলেন ভীষণ গরিব, আর ঘাড়ে এত বড় সংসারের দায়িত্ব, তেমন পরিচিতিও নেই। টাকার চিন্তায় লেখালেখি মাথায় উঠেছে। সেই বরুণবাবুর লেখা উনি কিনে নিতেন, এমন আরও কয়েকজনের লেখা উনি কিনতেন। পেটের দায়ে ওনারা সেটা দিয়েও দিত। সে সময় তো আর ফেসবুক ছিল না, এসব লেখকরা তাই নাম যশও পেতেন না। তবে টাকাটা পেতেন। কি জানো অয়ন, ইদানিং উনি লোক দিয়ে টুকটাক লেখাতেন। অত বড় লোক, টাকার চিন্তাও তো ছিল না। বরুণবাবুর সাথে শেষের দিকে এসব নিয়ে ওনার একটা মনোমালিন্য হয়েছিল। শেষ দিন উনি আর মিলনবাবু সেসব মিটমাট করার জন্যই গিয়েছিলেন। মিলনবাবু তো এসবই বলছেন। এত পুরনো ঘটনা, আর তার তো কোনো প্রমাণও নেই। আর ওই পানপত্র, মিলনবাবু ওটার কথা কি বললেন? কেউ ওটা পেটের দায়ে বিক্রি করেছিল বরুণবাবুর মধ্যস্থতায়। নামটা তো উনি কিছুতেই বলতে চাইছেন না। শামীমও তাই জানে। বরুণবাবু আর অচিন্তবাবু ছাড়া ওটার আগের মালিকের নাম কেউ জানতো না। দেখি, আজ একটা খবর পাবো। বলছি, আমি একবার সবিতাদির বাড়িতে যাব। ঠিকানাটা? অয়ন ইন্সপেক্টর বসাকে থেকে ঠিকানা আনিয়ে দেয়। দুপুরবেলা দিঠি একাই চলে যায়। ছোট্ট একটা দোতলা বাড়ির একতলায় ভাড়া থাকেন উনি। একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলতে দেখে একটু অবাক হন। দিঠি বলে, নমস্কার, বলছি সবিতাদি আছেন? আমি ওনার বান্ধবী, একটু দরকার ছিল, একটু ডেকে দেবেন? উনি তো স্কুলে, আর একটু পরেই আসবে। আপনি আসুন, ভেতরে এসে বসুন। ভদ্রমহিলা ওকে বসালেন। ছোট্ট ছিমছাম সাজানো ঘর, একটা বড় বুক র্যাকে অনেক বই। দিঠি সব দেখছিল। দুটোই ঘর, ভেতরটা শোয়ার ঘর। দিঠিকে বসিয়ে উনি ভিতরে গেলেন। শোয়ার ঘরে উকি দিয়ে দিঠি একটা বড় খাট আর আলমারি আর একটা ছোট টেবিল দেখল। একপাশে ঠাকুরের সিংহাসন, উপরে দুটো ফটোয়ে মালা পরানো। ওনার বাবা মা বোধ হয়। ভদ্রলোক হাসছেন। দিঠি 2 মিনিট ফটোটার দিকে তাকিয়ে মনে করতে চেষ্টা করে কোথায় দেখেছে। খুব চেনা মুখটা। একটু পরেই জল আর মিষ্টি নিয়ে ভদ্রমহিলা এসে দেখলেন দিঠি নেই। অবাক হলেন খানিকটা। নামটাও জানা হলো না। সবিতাদি হয়তো জানলে বকবেন, তাই কিছুই বলল না তার দিদিকে। পরের দিন অচিন্তবাবুর কাজ। অপঘাতে মৃত্যু বলে ওই দিন শ্রাদ্ধ হবে। বড় ছেলে আসেনি, খুব ছোট করেই সবাই কাজ করবে ঠিক হয়েছে। কাজের পর বিকেলেই স্মরণ সভা। দিঠি সব পয়েন্টগুলো গুছিয়ে নিচ্ছিল। অয়ন ওকে খুব সাহায্য করেছে। অয়ন দিঠিকে দুপুরে চলে যেতে বলল উত্তরপাড়া, ও বিকেলে যাবে স্মরণ সভার আগে। শ্রাদ্ধ বাড়ি যেতে দিঠির ভালো লাগে না, কিন্তু আজকের পরিস্থিতি আলাদা। একবার লাইব্রেরিটাও ঘুরে দেখার ইচ্ছে আছে ওর। সামনের বাগানে শ্রাদ্ধের আয়োজন, ছাদে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল। দিঠি অবশ্য দেরি করেই এসেছে, খাবে না বলে। হলঘরে কয়েকজন আত্মীয় বন্ধু আর জয়ন্তবাবু বসে আছেন। একটু পরেই একে একে সবাই আসতে শুরু করল। এক ফাঁকে লাইব্রেরিতে ঢুকে পড়ল। আবার সব লক করে দিয়েছে ওনার মেয়ে। ভালো করে দেখতে দেখতে সেই দিনের স্বপ্নের কথাটা বারবার মাথায় আসছিল দিঠির। অচিন্তবাবুর হেয়ালিটাও মনে পড়ছিল বারবার। কি বলতে চেয়েছিলেন তিনি? সিন্দুক কি আদৌ আছে? একটা আলমারিতে রামায়ণ, মহাভারত, গীতা, কোরআন, বাইবেল, আরও কতগুলো মোটা মোটা বই, কিছু অভিধান, দেশি বিদেশি সংকলন। হঠাৎ বইগুলো দেখতে দেখতে দিঠির একটা কথা মনে হয়, এত সহজ ব্যাপারটা সেদিনও চোখে পড়েনি। বেশ বুদ্ধি ছিল ভদ্রলোকের। দিঠি বাইরে বেরিয়ে আসে। সবিতাদিকে একা দেখে দিঠি দোতলার বারান্দায় গিয়ে দাঁড়ায়। উনি অল্প হাসলেন, বললেন, ওই একটু মনটা খারাপ। উনি সেদিন এত আনন্দ করলেন। আর হ্যাঁ, সেটাই ভাবলেই ভীষণ খারাপ লাগছে। তা বলছি, আপনিও তো লেখিকা, আপনার কি মনে হয় এই কাজটা কে করলো? কি করে বলি বলো তো?
সবাই তো বন্ধু না? এর আগেও তো দুবার এসেছি। আচ্ছা, আর একটা কথা, বরুণ বাবুর খুনটা কে করেছিল বলে মনে হয়? আপনিও তো ওনার লেখার ভক্ত ছিলেন। জানি না গো। এই পানপাত্রটাই বা কে নিল? আচ্ছা, ওটা কি কোনোভাবে চুরি গেছে? শুনলাম ওটা নাকি পাওয়া যাচ্ছে না। বাড়িতে তো কোথাও নেই, তাই এটাকে আমি চুরি ছাড়া কী বা বলবো। রাতে যারা বাড়িতে ছিল তাদের কেউ কি তাহলে এরকম করলো? মানে ওই ছেলেটি যে ঢাকা ফিরে গেছে, সে... ওনার যে ডায়াবেটিস আর রাতে উনি মেথি গুঁড়ো খান, সেটা আহমেদ জানতো না। যারা বহুদিন ধরে ওনার বন্ধু তারাই শুধু এটা জানতো। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি মিলনবাবু বা জয়ন্তবাবু, মানে ওনারাও তো রাতে ছিলেন, বহুদিনের বন্ধু, ওই মেথি গোলমরিচের গুঁড়োর কথাও নিশ্চয়ই জানতেন। আপনি কতদিন ধরে জানতেন যে উনি ওটা খান? আমি আমি মানে ঠিক কবে ওই ওই কোথাও শুনেছিলাম যেন, অচিন্তদাই বলেছিলেন আগের বার, বলেছিলেন এটা এটা খেলে নাকি সুগার কমে, তাই। হঠাৎ এমন একটা জিনিস নিয়ে আলোচনা? আমার সুগার আছে শুনে বলেছিল, মানে আমি অনেক দিন ধরেই আর কি সুগারে একটু, বুঝতেই পারছেন। আচ্ছা, বলছি এবার না যেতে হবে, আমার একটা অন্য কাজ আছে। আমার দেখি ওনার মেয়ে কোথায় গেল আবার, আসি। হ্যাঁ, বলেই দিঠি কিছু বলার আগেই উনি চলে যান। দিঠির সাথে সাথে অয়নকে ফোন করলো। অয়ন বলল, ঘণ্টাখানেকের ভেতরে আসছি। বলছি সবিতাদি চলে যেতে চাইছেন, প্লিজ ওনাকে একটাবার আটকানো দরকার। তুমি একটু 1 ঘন্টা দেখো, পাইন্দা আর বসাকদা যাচ্ছে এক্ষুনি। অয়ন ফোনটা কেটে দিল। দিঠি আবার সবিতাদিকে খুঁজতে থাকে। শামীমের সাথে দেখা হয়। দিঠি বলে, সবিতাদিকে দেখতে পেলে একটু কথা বলে আটকে রাখতে হবে ভাই, আমি পরে সব বলছি। শুনুন না, একটু সাহায্য করুন। শামীম যা বোঝার বুঝে নিয়েছিল, বলল, নিচে দেখছি আমি, আপনি এদিকটা দেখুন। দিঠি দোতলার সব ঘর খুঁজে ফেলে। শেষ ঘরে কুকুর দুটো বাঁধা থেকে থেকে ডেকে উঠছে। ছাদের সিঁড়িতে ওনাকে পেয়ে যায় দিঠি, বলে, দিদি আরেকটু দরকার ছিল, আমি এক্ষুনি একটা খবর পেলাম। সবিতাদি বিরক্ত হয়েছেন স্পষ্ট বোঝা গেল। দিঠি রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে। সবিতাদি বললেন, দেখো, যা বলবে একটু তাড়াতাড়ি বলো, আমার দেরি হচ্ছে, যেতে হবে এবার। সে কি, না খেয়ে চলে যাবেন? আমি শ্রাদ্ধ বাড়ি খাই না। না না, আমিও খাই না। এটা সত্যিই খুব খারাপ লাগে। একজন চলে গেছেন আর তার নাম করে আমরা এভাবে তার পছন্দের খাবারগুলো খাবো। দিঠি কথা বলতে বলতে ভাবতে থাকে যে কি করে আটকাবে ওনাকে। শুনুন, আমার না খুব দেরি হচ্ছে, আমার জন্য একজন অপেক্ষা করছে, আমার এবার যেতে হবে। প্লিজ, আমি বেশি সময় নেব না, একটু লাইব্রেরিতে আসুন, একটু বসে কথা বলবো। এখানেই বলো, আমার হাতে হয়তো সময় নেই। উনি রেগে যাচ্ছেন বোঝা যায়। এমন সময় শামীম উঠে আসে। এই তো আপনাদেরই খুঁজছি সেই কখন থেকে, একটু দরকার দুজনকে। উফ, আমার তাড়া আছে বলছি তো, আজ অন্য কোনো দিন বলো, ওখানে তখন আমি শুনবো, চলি এখন। দিদি, আমি ঢাকায় চলে যাব কালকে, তাই যে একটু কথা বলবো। শামীমের গলায় খানিকটা অনুরোধের সুর। দুজনে প্রায় জোর করেই ওনাকে লাইব্রেরিতে নিয়ে ঢোকে। শামীম বলে, আসলে বরুণবাবুর উপর যে বইটা লিখছি তার কয়েকটা পয়েন্ট, আপনি ওনার একজন গুণমুগ্ধ পাঠক, তাই আপনার কাছে কিছু জানতে চাই। আমি আর কি বলবো, ওনার বন্ধুরা তো রয়েছেন, তাদের সাথে কথা বলো না। আমি ওনাকে সেভাবে চিন্তা মতো না। না, সেদিন ওনার মৃত্যুর ব্যাপারে যেটা বললেন। আচ্ছা, ঠিক আছে, আমি যা জানি তোমায় মেল করে দেবো। হ্যাঁ, গুছিয়ে লিখে তোমায় মেল করে দেবো। আজ তারা আছে, এখন যাই। সবিতাদি আবার উঠে পড়েন। আপনার নিজের সম্বন্ধে একটু বলুন। সেটাও তোমার বইতে দরকার নাকি? হ্যাঁ, অচিন্তবাবু কিভাবে মারা গেছেন আপনি জানেন? বিষ প্রয়োগে তো বলছে সবাই আর কি, তাই তো শুনেছি আমি। বিষটা ঠিক কিসে ছিল? একই খাবার সবাই খেলাম, অথচ উনি মরে গেলেন।
তা আমি আমি কি করে বলবো? তুমি শুনেছি রহস্য রহস্য লেখো, তা তুমি তুমি ভাবো না এটা নিয়ে, আমাকে কেন জিজ্ঞেস করছো? সবিতাদির কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে। একটু আগে যখন আপনাকে আমি বললাম উনি ঘুমের আগে মেথির গুঁড়ো খেতেন, কই আপনি তো একবারও প্রশ্ন করলেন না যে এই কথাটা জানার সাথে খুনের কি সম্পর্ক? আমি তো বললাম আমি আমি জানতাম, কিন্তু তাতেই বা কি হলো? হ্যাঁ, তাতেই কি হলো? সেটাই তো প্রশ্ন, তাতে কি হলো? আপনি জানতেন উনি ওটা খান আর ওটা কি কি দিয়ে তৈরি, অথচ ওটার সাথে খুনের কি সম্পর্ক সেটা আপনি জানতেন না। শামীম অবাক হয়ে যেন একটা নাটক দেখছে। এমন সময় মিলন বাবু এসে ঘরে ঢোকেন। অসহায়ের মতো সবিতাদি বলেন, দেখুন এবার কিন্তু আমার সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আমি আপনার বাবার নাম কি ছিল দিদি? উনি কি করতেন? দিঠি একের পর এক প্রশ্ন করে ওনাকে বেশ খানিকটা কোন ঠাসায় করে ফেলেছিল। উনি একটা চেয়ারে বসে বললেন, মুখটা সাদাটে ফ্যাকাশে লাগছে, বললেন, এসব কেন জিজ্ঞেস করছো আমাকে? আপনি ধরা পড়ে গেছেন। আপনার ঘরে আপনার বাবা মার ছবি আমি দেখেছি। মোবাইলে তোলা ফটোটা ওনাকে দেখায় দিঠি। আসুন, নিচের হলে একটা সভার আয়োজন করা হয়েছে, ওখানেই যাই। দিঠি গম্ভীর গলায় বলে। শামীম মিলনবাবু কি বুঝলো কে জানে, ওনাকে নিয়ে নেমে আসলেন নিচে। দিঠি পুলিশের সাইরেন শুনতে পেয়েছিল। নিচে নেমে অয়নের সঙ্গে দেখা হলো। ওকে একপাশে ডেকে ব্যাপারটা খুলে বলল দিঠি। সবাইকে হলঘরটায় বসানো হলো। এরপর দিঠি আর অয়ন বসাক আর পাইন্দার সাথে কিছু দরকারি আলোচনা সেরে নিল। ঘরে একটা মৃদু গুঞ্জন, অনেকেই নিচু গলায় কিছু আলোচনা করছে। অয়নের সম্মতিতে দিঠি উঠে দাঁড়িয়ে বলে, আজ আমরা এখানে একত্রিত হয়েছি বিশিষ্ট লেখক অচিন্ত সেনের শেষকৃত্য অনুষ্ঠানে। খুব দুঃখের কথা যে উনি আজ আমাদের মাঝে নেই। প্রথমেই আমরা সবাই উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে ওনার আত্মাকে শেষ শ্রদ্ধা জানাবো। সবাই উঠে দাঁড়ায়। ঠিক 1 মিনিট পর সবাইকে আসন গ্রহণ করতে বলে দিঠি। এবার জানাই, আপনারা সবাই জানেন ওনার মৃত্যুটা কিন্তু স্বাভাবিকভাবে হয়নি। ওনাকে হত্যা করা হয়েছিল এবং সেই হত্যাকারীও কিন্তু এই ঘরেই আছেন। ঘরে যেন পিন ড্রপ সাইলেন্স। ঠিক কিভাবে বিষ ওনার শরীরে প্রবেশ করে সেটা হয়তো কেউ জানেন না, একমাত্র যে বিষ দিয়েছিল সে ছাড়া। খুনি কে সেটা চিহ্নিত করার আগে আমাকে কিছু অপ্রিয় সত্য কথা এখানে বলতে হবে, যা হয়তো অনেকের কাছে অনভিপ্রেত, বিশেষত আজকের দিনে। কিন্তু সেটুকু না বললে যে কেন ওনাকে চলে যেতে হলো সেটা বোঝাতে পারবো না। তাই আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে যা বলবো তার সব প্রমাণ আমার কাছে আছে। তো অচিন্তবাবু পৈতৃক সূত্রে বড়লোক, কখনো ইনকামের কথা সেভাবে ভাবতে হয়নি। লেখালেখির দিকে ওনার বেশ ঝোঁক ছিল, নিজের বই ছাপানোর ক্ষমতাও ছিল, একটা ম্যাগাজিনও চালাতেন। কিন্তু খুব একটা উঁচু দরের লেখক ছিলেন না, পাঠকও তেমন পাচ্ছিলেন না। লেখালেখির সূত্রে প্রচুর উঠতি লেখকের সঙ্গে ওনার পরিচয় হয়, ম্যাগাজিনের জন্য তারা লেখা দিত। অচিন্তবাবু এই ধরনের লেখকের ভালো লেখা অনেক সময় কিনে নিজের নামে চালাতেন। লেখক গরিব, নামের থেকে তার টাকাটাই বেশি প্রয়োজন। অনামী লেখকের লেখা কেউ টাকা দিয়ে কিনবেও না। লেখকের কাছে এটা বেশ ভালো সুযোগ। একটা দুটো লেখা বিক্রি করে যদি টাকা আসে তাতে ক্ষতি কি? ঘরের মধ্যে একটা চাপা গুঞ্জন ওঠে আবার। ওনার লেখা উপন্যাস স্মৃতির আড়ালে যখন পুরস্কার পেল তখন আসল লেখকের চোখ খুলে যায়। লেখক এসে স্বীকৃতি চান, উনি আবার টাকা দিয়ে মুখ বন্ধ করিয়ে দেন। এভাবেই চলতে থাকে। প্রকাশকরাও হয়তো ব্যাপারটা জানতো, 2-1বার অভিযোগও উঠেছিল, কিন্তু ওই টাকা দিয়ে তো সবই হয়। অচিন্তবাবু শুধু নাম কিনতে চাইতেন। যাই হোক, বছরে 2-4টে লেখা উনি কিনে নিতেন বরুণবাবুর থেকে। কিন্তু একটা সময় এলো বরুণবাবু আর লেখা দিতে চাইছেন না। তার আগে বরুণবাবু ওনাকে একটা ঐতিহাসিক জিনিস কিনিয়ে দিয়েছিলেন। আরেক কবিবন্ধু বিপদে পড়ে সেটা বিক্রি করেছিলেন। এদিকে লেখালেখি নিয়ে আলোচনাও চলছিল। বরুণবাবু বলেওছেন তিনি লেখা দেবেন না,
প্রমাণ করে দেবেন অচিন্ত্যবাবুর অনেক লেখাই আসলে ওনার কলমের। বাধ্য হয়ে বরুণবাবুকে সরাতেই হলো। আলোচনার নামে ওনার বাড়িতে গিয়ে ওনার খাবারে বিষ দিয়েছিলেন অচিন্ত্যবাবু। মিলনবাবু পরে বুঝতে পেরেছিল হয়তো। বাড়ির লোক আর এসব নিয়ে খোঁড়াখুড়ি করেনি। ঘর প্রায় নিস্তব্ধ। দিঠি অয়নের দিকে তাকিয়েছিল। অয়ন উঠে দাঁড়িয়ে বলে, হয়তো সেখানে অচিন্ত্যবাবুর একটা ভূমিকা ছিল। বরুণবাবু বিয়ে করেননি এটা ভুল। বাংলাদেশেই উনি গোপনে একজনকে বিয়ে করেন, কিন্তু হঠাৎ পালিয়ে এদেশে আসা এবং প্রবল সাংসারিক চাপে আর স্বীকৃতি দিতে পারেননি। এটা ওনার ভাইয়ের থেকে জেনেছি আমরা। ওদিকে ওনার একটা মেয়ে হয়। ওনার স্ত্রী একাই মেয়েকে লড়াই করে মানুষ করেছিলেন। ওনারাও এদেশে চলে আসেন এক সময়, কিন্তু বরুণবাবুর মাথায় এত বড় সংসারের দায়িত্ব, ওনার লড়াই, এসব জেনেই সামনে আসেননি। লেখা বিক্রির ব্যাপারটাও বুঝতে পেরেছিলেন ওনার স্ত্রী, কারণ অনেক লেখাই ওনার পড়া ছিল। একটু খোঁজ নিয়ে ব্যাপারটা বুঝতে পেরেছিলেন উনি। মেয়েও সব জেনেছিল বড় হয়ে। বরুণবাবুর মৃত্যুতে ওরা সব বুঝেও কিছুই করতে পারেনি। মেয়ে ভেতর ভেতর সব খোঁজই রাখতেন। বাবার খুনের প্রতিশোধ নিতে চেয়েছিলেন। আলাপ করলেন অচিন্ত্য সেনের সাথে। গুণমুগ্ধ পাঠিকার অভিনয় করে কাছাকাছি এলেন। নিজেও টুকটাক লেখেন। সাহিত্য সম্মেলনে যাতায়াত আছে। সুযোগ খুঁজতে খুঁজতে অবশেষে সুযোগ এলো। অচিন্ত্যবাবুর সুগারের জন্য মেথির গুঁড়ো খান শুনেছিলেন, যা ভীষণ তিতা। উনি রেডির বীজ গুঁড়ো করে সেই মিশ্রণে মিশিয়ে এনেছিলেন। কৌটোটা বদলে দিলেন, কিন্তু কৌটোটা একরকম হলেও নতুন এবং চকচকে, যা পরে হরিকাকা দেখে বুঝতে পেরেছিল। আগের পুরনো কৌটোর ঢাকনাটা প্যাঁচ কেটে গিয়েছিল। তাড়াতাড়িতে ওটা খুলে একটু গুঁড়ো পড়ে যায় টেবিলে। সেই কৌটো উনি নিজের ব্যাগে ভরে নেন। অত রাতে অচিন্ত্যবাবু ওইসব খেয়াল করেননি। 2 চামচ গুঁড়ো জল দিয়ে গিলে শুয়ে পড়েন। রেডির একটা বীজেই প্রচুর বিষ। ওনার ঘুম আর ভাঙেনি। কি সবিতা দেবী, আমি ঠিক বললাম তো? অন্য কৌটোর কিছুটা গুঁড়ো আপনার ব্যাগে রয়ে গেছে হয়তো, কারণ কৌটোটার প্যাঁচ কাটা ছিল। সবিতাদি 2 চোখে জল। আস্তে আস্তে বললেন, আমি শুধু আমার বাবার হয়ে শাস্তিটা দিয়েছি, শুধু শুধু বাবার কাজটা করে দিয়েছি আমি। সারা জীবন মা খুব কষ্ট করেছে, খুব খুব কষ্ট করেছে। বাবা বাবা অনেক লড়াই করেছে, অথচ কোনো দিন কিচ্ছু পাইনি। একদিনের জন্য একটু শান্তি পাইনি। এবার 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 আর কোনো তাড়া নেই আমার। এবার আর কোনো তাড়া নেই। আমি ফাঁসিতে যেতেও প্রস্তুত। কি করতে হবে বলুন আমাকে। ইন্সপেক্টর বসাকের ইশারায় 2জন মহিলা কনস্টেবল ওনার কাছে গিয়ে দাঁড়ালো। তাহলে ওই পানপাত্রটা, ওটাকে চুরি করলো? ওটাও তো পাওয়া যায়নি শুনলাম। মিলনবাবু বলে ওঠেন, আমি প্রথমে ভেবেছিলাম ওটার জন্যই হয়তো খুন হয়েছে, কারণ ওটা একটা দামি জিনিস। তাই আমি একটু ভুল পথেই চলে গিয়েছিলাম। পরে বুঝলাম চুরিটা আসলে খুনির উদ্দেশ্যে নয়। খুনি সেদিন খুন করবে বলেই তৈরি হয়ে এসেছিলেন, অথচ ওই পানপাত্র বাড়িতে না লকারে সেটা তো সে জানতো না। লকারে থাকার সুযোগই বেশি, তাই খুনির উদ্দেশ্য চুরি ছিল না। যাই হোক, আমি এত কিছু জেনেছি অচিন্ত্যবাবুর ডায়েরি পড়ে। উনি আমাকে প্রশ্নের উত্তরে সেদিন বলেছিলেন, চুরি করতে হলে প্রথমে সিন্দুক খুঁজে বার করতে হবে, তারপর সেটা খুলতে হবে। আমরাও পাগলের মতো সিন্দুক খুঁজেছি, কিন্তু কিছুই পাইনি। ছেলে মেয়ে এমনকি চাকর বাকর কেউই তো জানতো না সিন্দুকের কথা। তারপর ডায়েরিতে আমি একটা হেয়ালি পাই, বইয়ের মধ্যে জ্ঞান, মূল্যবান লেখাও চুরি যায়। যদি বই করে রাখি তবে আর নেই ভয়। যেটা পড়ে প্রথমে কিছু না বুঝলেও লাইব্রেরিতে ঘুরতে ঘুরতে একটা কথা আমার মাথায় আসে। বইয়ের মধ্যে জ্ঞান সবাই জানি, মূল্যবান লেখাও চুরি যায়, অর্থাৎ উনি চুরি করতেন বা কিনে নিতেন। ভালো লেখা নয় কিন্তু, মূল্যবান লেখা, কারণ মূল্য দিয়ে উনি নাম কিনতেন। যদি বই করে রাখি তাহলে আর ভয় নেই, অর্থাৎ বই করে রাখলে সেটা চুরিও যাবে না। আমি সিন্ধুকের সন্ধান এখানেই পাই।
ওটা আসলে একটা মোটা বই। বই করে রাখলে সেটা চুরিও হবে না, আর কেউ বুঝতেও পারবে না যে দামি জিনিসটা বইয়ের মধ্যে আছে। প্রচুর মোটা মোটা বই আছে ওই 4 নম্বর আলমারিতে। এটা বেশ মোটা বই, লাল রেক্সিনে বাঁধানো, নাম তার সিন্ধু। আমি একটু অনুরোধ করব ওনার মেয়েকে বইটা একবার আনা হোক। ওটার মধ্যেই ওই জিনিসটা রয়েছে, এটা আমার ধারণা। দিঠি কথা শেষ করে ওনার মেয়ের দিকে তাকায়। বসাকবাবু, ওনার ছেলে মেয়ে আর দিঠি দোতলায় উঠে যায়। এরপর একটু পরেই একটা বেশ মোটা বই হাতে দিঠি নেমে আসে। বইটা আসলে বই নয়, একটা বইয়ের মতো দেখতে বাক্স। ঠিক মাঝখানটা কেটে ওই কাঠের কারুকার্য করা চ্যাপ্টা বাক্সটা বসানো। খুলতেই আলোয় ঝলমলে উঠল রত্নখচিত সিরাজের পানপাত্র। সবাই অবাক হয়ে দেখছিল। আক্ষেপ এটা কিভাবে উনি পেলেন সেই ইতিহাসটাই জানা গেল না। আমার লেখায় এটার খুব প্রয়োজন ছিল। শামীম বলে ওঠে, ক্রমশ প্রকাশ্য লেখক মশাই, এইটাও জানা গেছে মিলনবাবু আর বরুণবাবুরা কয়েকজন পালিয়ে এসেছিলেন ভারতে। প্রায় কিছুই কেউ আনতে পারেননি। একজন এনেছিল পরিবারের এক ঐতিহ্যপূর্ণ জিনিস, কিন্তু জানাজানি হলেই মুশকিল। সে ভারতে পালিয়ে এসেছে, তার পরিবার জানুক সে চায়নি। শুধু মাকে নিয়ে ফিরে এসেছে, মামা বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু একটা সময় এমন এলো যে ওটা বিক্রি করতেই হলো মায়ের চিকিৎসার জন্য। কি মিলনবাবু, ঠিক বলছি তো? আপনার বিধবা মাকে প্রচুর লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হতো কাফের বলে। মণ্ডল পদবী শুনে কেউ বুঝবে না আপনার পরিচয়। মা হিন্দু হলেও বাবা মুসলিম। জোর করে আপনার মাকে বিয়ে করেছিল। রাইটের সুযোগে পালিয়ে এসেছিলেন মামাদের সাথে। হিন্দু মামাদের পরিচয় এখানেই থেকে গিয়েছিলেন। ভয় পেয়েছিলেন ওই জিনিসটা আপনার জানলে হয়তো ওই সূত্র ধরে আপনার পরিচয়টা প্রকাশ হয়ে যাবে। শামীমের বাবা আর বরুণবাবু সবটা জানতেন। উনি তাই ওটা বিক্রিতে সাহায্য করেছিলেন। ব্যাপারটা গোপনীয় ছিল বলে শামীম ওর বাবার ডায়েরিতে আপনার নাম পায়নি। আমার এক অ্যান্টিক ব্যবসায়ী বন্ধু খোঁজ নিয়ে বলেছিল যে বাংলাদেশে শেখ হাবিবুল মণ্ডলের কাছে এমন একটি পাত্র ছিল, তবে সেটি চুরি যায়। ওনারা বাংলার নবাবের নায়েব ছিলেন এক সময়। ওনাদের কাছে এমন দু একটা নিদর্শন আজও বর্তমান। মণ্ডল শুনেই সন্দেহ হয়েছিল। একটু ভালো করে খোঁজ নিতেই বাকিটা পরিষ্কার হয়ে গেল। তবে আপনি যেটা করেছেন সেটা ঠিক চুরি নয়, নিজের অধিকার ছিনিয়ে নেওয়া। ওই বংশের ছেলে আর একজনই ছিল, সে তো বাকি সবকিছু পেয়েইছে। মিলনবাবু মাথা নিচু করে বসেছিলেন, বললেন, আমি মনে প্রাণে হিন্দু। ওই কয়েক বছরের কথা ভুলতে চাই। আর যেটা বিক্রি করে দিয়েছি সেটা তো এখন আর আমার নয়, সেটা এখন এদেরই সম্পত্তি। তাহলে দেখা যাচ্ছে অচিন্ত্যবাবু বড় ছেলেকে টাকা আর মেয়েকে যাবতীয় গয়না দিয়ে ছোট ছেলেকে বঞ্চিত করেননি। বাড়ি আর সম্পত্তি, যার মধ্যে এই পানপাত্রটাও ছোট ছেলে পাচ্ছে। ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে অয়ন দেখে অভিব্যক্তি বদলেছে। ঘরে অচিন্ত বাবুর ফুলে ঢাকা ছবির সামনে একগুচ্ছ ধূপ সুগন্ধ ছড়াচ্ছে। দিঠির মনে হলো উনি হাসছেন, এক পরম শান্তির হাসি। বেঁচে থাকতে এত অন্যায় করেছেন, কিন্তু আজ সবাই সব জেনে যাওয়াতে ওনার আত্মা চাপ মুক্ত হয়েছে। উনি নিজেও মুক্তি পেলেন হয়তো।